বেশি জিপি নম্বরে কথা বলো 7 পয়সা প্রতি 10 সেকেন্ডে। স্টার্ট অন লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। চলো বহুদূর। গ্রামীণ ফোন। চুলের যত্নে আমি ভীষণ সচেতন। হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু করলো। লিজান হেয়ার লস মাত্র 1 মাসে 10 দিন ব্যবহারেই চুল পড়া একদম বন্ধ। আমারও তো একই সমস্যা। লিজান হেয়ার লস নতুন চুলও গজাবে। লিজান হেয়ার লস অফ সম্পূর্ণ হার্বাল উপাদানে তৈরি হেয়ার ক্রিম, 100% চুলের প্রোটেকশন। আপনারা দেখছেন আমরা আনিব রাঙা প্রভাত। দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে এলাম আমরা আনিব রাঙা প্রভাত অনুষ্ঠানে। আমরা রাজনীতি নিয়ে অনেকক্ষণ আলাপ করেছি। এবার আমরা আসবো আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই লেখাপড়া করছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এই সুযোগ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের স্টুডেন্টদের সবারই হয় না। আপনারা পড়ালেখা শেষ করে একটি সুন্দর সমৃদ্ধ জীবন পাবেন, এরকম এই ভবিষ্যৎ সম্পর্কে আপনারা ভবিষ্যৎ চিন্তা কি, সেই সম্পর্কে আমি এবার আপনাদের মতামত জানতে চাইব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি কে বলবেন। তারুণ্যের ভাবনাগুলো আসলে তরুণদের মধ্যেই থাকে। তারা তাদের ভাবনাগুলোকে স্থায়িত্ব বা স্থায়ী রূপ দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটি, সেটি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিতে পেরেছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। বাংলাদেশের সরকারি চাকরি যেটি হচ্ছে বিসিএস সিভিল সার্ভিস পরীক্ষাটি, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা, এটি অনেকের জন্য অনেক স্বপ্নের একটি জায়গা। এই স্বপ্নের জায়গাটি যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের জন্য তাদের কিছু জায়গা থেকে তাদের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে এবং প্রশ্ন ফাঁস হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কতটা উজ্জ্বল আশা করতে পারি? আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, আপনি আপনার লেখাপড়া শেষ করার পরে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি কতটা আশাবাদী? দেখা গেছে এখনকার দিনে বেশিরভাগ শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যেতে ইচ্ছুক এবং উচ্চশিক্ষা গ্রহণের পর তাদেরকে আর আমি দেশে ফিরে আসার জন্য তারা অনেক সময় অনিচ্ছা পোষণ করে। এর কারণ হতে পারে রাজনৈতিক, সামাজিক বা আমাদের যে নিরাপত্তাহীনতা সেগুলো। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমার জানা মতে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করছে তাদের দেশের নাগরিকদের, মানে ছাত্র যারা আছে তাদেরকে দেশে ফেরত আনার জন্য। আমাদের সরকার এখানে কি করছে যাতে আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত হতে পারে এবং আমরাও বাইরে পড়তে গিয়ে দেশে আমরা দেশে থাকতে পারি? ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যদি কেউ এই সম্পর্কে বলেন। যখন বাবা আমাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, বাবা আমার হাত ধরে বলেছে, বাবা দেখো তোমাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠাইলাম এই কারণে যে এখানে পড়লে তুমি পলিটিক্স করবে না, আর তুমি যদি পলিটিক্স না করো তুমি আমার ভবিষ্যৎ, তুমি আমার দেশকে, তুমি আমার ফ্যামিলি তুমিই চালাবা, তুমি আমার সব কিছু স্বপ্ন। অতএব তো এই জন্য তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাও, পলিটিক্স করো না, লেখাপড়া করো, একটা চাকরি করো, নিরিবিলি আমরা থাকি। কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে এমপিও ভুক্তর জন্য শিক্ষকরা আন্দোলন করেছে। প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, যেখান থেকে মানুষ আর কি আসবে, ওখান থেকে ভালো লেখাপড়া করে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসবে, সেখানেই যখন সরকার নিশ্চয়তা দিতে পারতেছে না পড়ালেখার ব্যবস্থা, কারণ এই যে স্কুল কলেজগুলো বঞ্চিত হচ্ছে, কয়েকদিন পর অফ হয়ে যাবে, হ্যাঁ, অনেক গরিব মানুষগুলো পড়ালেখা করতে পারবে না। আমি সেই সরকারের কাছে আমি কিভাবে আশা করতে পারি যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে? ধন্যবাদ। আমরা প্যানেলিস্টদের কাছে আসবো। জনাব মান্না। আমি মনে করি যে এই অবস্থাটা যদি পরিবর্তন না হয় তাহলে ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার মতো কিছু নাই। আমাদের দেশের অনেক ইতিবাচক উন্নয়ন আছে, মানে অর্থনীতির ক্ষেত্রে বলেন, জিডিপি পার ক্যাপিটা, তারপরে আপনার খাদ্যের নিরাপত্তার প্রশ্নে বেশ কিছু ব্যাপারে আমরা এগিয়ে গেছি, কিন্তু আমাদের এখানে বিনিয়োগ সেরকম করে বাড়ছে না। আমাদের বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, গ্যাসের সংকট, আর খুবই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছি বলে এখনই ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইতিবাচক মন্তব্য করা সম্ভব বলে আমি মনে করি না। তবে যেরকম করে একটু আগে ডক্টর ইফতেখারুজ্জামান একটা তথ্য বললেন আমাদের ছাত্রদের সততা সম্পর্কে, ঠিক একইভাবে আমি বলি কিছুদিন আগে মানে বিশ্বজুড়ে যে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, সেখানে আমরা প্রথম স্থান অধিকার করেছি। এগুলো আমাদের জন্য খুবই ইতিবাচক দিকের কথা বলে। আমাদের সম্পর্কে ধারণা বলা হয় যে আমরা খুব ভীরু, কাপুরুষ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাঙালি জাতি হিসেবে অনেক বড় জাতি।
জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, সাহসে, যুদ্ধে, সব কিছুতে। এগুলো কোনো ভাষণ দিচ্ছি না, মানে প্রমাণিত বিষয় আছে। আমরা বিশ্ব শান্তি মিশন যেগুলো হয় সেগুলোতে আমরা বেশি জায়গা পাই। যে সমস্ত আইটি সেক্টর আছে সেইখানে আমাদের পারফরমেন্স ভালো। এইসব দেখে আমি মনে করি এই যুবকদের যারা সামনে আছে তাদের ভবিষ্যৎ ভালো। নেতৃত্ব যদি তাদের ঠিকমতো পরিচালিত করতে পারে তাহলে ইংরেজিতে যেরকম বলে দে ক্যান মেক এ রিয়েল ডিফারেন্স, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শিরিন। অনেকেই হয়তো এখানে পড়াশোনা না করে বিদেশে যেতে চাচ্ছেন বা সেখানেই থেকে যেতে চাচ্ছেন। সেখানে আমার একটা বিনীত বক্তব্য, সেটা হচ্ছে যে পরিবর্তনটা আসলে কে করবে? আমাদের দেশকে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে দেখতে চাই সেই জায়গাটিতে কে নিয়ে যাবে? সেখানে তো আমাদের আপনাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা যদি মনে করি যে না এই জিনিসটা খুব খারাপ, আমরা এটার থেকে বিচ্ছিন্ন থাকব, আমরা দূরে থাকব, আমরা সম্পৃক্ত হব না, সেটা না করে কি সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকে কি আমরা আরেকটু ভাববো কিনা এবং সেটার সাথে আমরা একটু সম্পৃক্ত হব কিনা? অবশ্যই বিশ্বায়নের এই যুগে সুযোগের যেখানে বেশি সমাহার বা যার জন্যে যে সুযোগটি যেখানে বেশি উন্মুক্ত তিনি সেখানে যেতেই পারেন, কিন্তু তারপরেও মনে রাখতে হবে যে এখনও আমরা দেখছি যে বিশ্ব মন্দা বা ওয়ার্ল্ড রিসেশনের পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের অনেক সময় আবার নিজের দেশেই ফিরে আসতে হয়। তো সেই জন্য নিজের দেশের জায়গাটাকে আমরা শক্তিশালী করি, আমরা আরও বেশি সুযোগ সৃষ্টি করি যাতে আমাদের তরুণ প্রজন্মরা আমাদের দেশে থেকেই দেশ গড়ার কাজে তারা সেখানে তারা কাজ করবেন, সেই জায়গাটির উপরেই আরও বেশি জোর দিতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর ইফতেখার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, আপনি আমি দুইটা পয়েন্ট বলবো। একটি কথা যে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলল যে আমাদের তরুণরা বাইরে চলে যায় এবং তার মূল কথাটা ছিল যে নিরাপত্তাহীনতা। এটা অবশ্যই একটা ফ্যাক্টর। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা আসেনি আলোচনায়, সেটা মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যে মেধা যোগ্যতার ভিত্তিতে মানুষের অবস্থান নিরূপণ করা খুবই খুবই কঠিন। সেখানে দুর্নীতি, অনিয়ম এবং সুশাসনের ঘাটতি, এবং সেখানে কার সাথে কার পরিচয় আছে, কে কত অর্থ বিনিময় করতে পারছে তার উপর নির্ভর করে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় যে মুখ খাতে নিয়োগ হবে আমার দলীয় অবস্থানের উপর ভিত্তি করে। এই অবস্থা থেকে কারণে কিন্তু আমাদের তরুণ সমাজের মধ্যে একটা বাইরে চলে যাওয়ার প্রবণতা হয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলবো যে ঠিক আছে বাইরে যাচ্ছে তো ভালো, এবং যারা বাইরে যায় তাদের কিন্তু আমাদের দোষ দেওয়ার কোনো কারণ নাই, কিন্তু বাইরে যাবে এবং বাইরে গিয়ে কিন্তু আমার দেশের জন্য তারা কিন্তু কন্ট্রিবিউট করছে। আর আমি যে সেকেন্ড পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তরুণদের কথা বলছি, তরুণদের ভবিষ্যতের কথা বলছি। তরুণরা কারা? আমাদের সামনে যারা বসে আছে তারা একটা বিরাট অংশ। বাংলাদেশের অর্থনীতিকে যারা জিয়ে রেখেছে তার একটা অন্যতম অংশ হচ্ছে তরুণরা। আমাদের গার্মেন্টস কর্মীরা তরুণ, আমাদের অভিবাসীরা কর্মীরা তরুণ, আমাদের যাদের কথা মান্না ভাই বললেন যে অনেকে লরেল নিয়ে আসছে, আমাদের ক্রিকেটাররা তরুণ, আমাদের এভারেস্ট বিজয়ীরা তরুণ, দেশের সুনাম উজ্জ্বল করছে। এবং অর্থনীতিতে এরকম কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত আমাদেরই হয়তো ব্যর্থতা নেই যে আমাদের অর্থনীতিতে আমাদের জাতীয় প্রবৃত্তি যেটা হচ্ছে সেখানে তরুণদের অবদান কতখানি। আমি মনে করি অত্যন্ত শক্তিশালী অবদান তারা ইতিমধ্যে রাখছে, এবং তারা যেটা করতে পারছে ইনস্পাইট অফ গভর্নমেন্ট, ইনস্পাইট অফ পলিটিক্স। কারণ তরুণদের পাশে গভর্নমেন্ট দাঁড়াচ্ছে না, পলিটিক্স দাঁড়াচ্ছে না, তারা শুধু অঙ্গীকার করে স্লোগান দিয়ে ভোট নিয়ে তারপরে দে টোটালি ফরগেট অ্যাবাউট তরুণ। এবং সেইটার থেকে সরে আসার জন্য অবশ্যই আমি মনে করি যে তরুণদেরকে আরও সোচ্চার হতে হবে। বিকজ আমাদের তরুণদের দাবির উপর ভিত্তি করে কিন্তু জনগণের কাছে, যেটি ইতিমধ্যে ডক্টর শিরিন শারমিন বললেন, তাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে মানুষের কাছে ফিরে যেতে হয়। যেহেতু ফিরে যেতে হয়, তাদের ভোটে নির্বাচিত হয়, তাদেরই সিগন্যালটা দিতে হবে যে আমি আমার পছন্দের মানুষটিকে ভোট দেব, আমি শুধু দল দেখে ভোট দেব না। এবং এইটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, চট করে পরিবর্তন আসবে না। সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদের প্রতিটি এই দেশের প্রতিটি তরুণ সমাজের ব্যক্তিকে আমাদের সেই দায়িত্বটা নিতে হবে, এবং সেখানে আমি মনে করি তারা প্রস্তুত। ধন্যবাদ। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। জি, সামগ্রিকভাবে ইফতেখার ভাই যে কথাটি শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়েছেন, আমি এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত করব এই কারণে যে রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন বিধায়ী এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। এবং আজকে এইসব প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এগুলোতে পড়াশোনা করার এবং নিজস্ব জায়গার উপরে দাঁড়িয়ে নিজস্ব কারখানায় নিজস্ব প্রোডাকশন তৈরি করার সামর্থ্য আমরা পেয়েছি। দলীয় বিবেচনায়ও যদি আজকে কোথাও নিয়োগ হয়, সে কিন্তু বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিকরাই পাচ্ছেন, অন্য কেউ কিন্তু পাচ্ছেন না। এটা তো অ্যাটলিস্ট পজিটিভ।
ডিপলিটিসাইজ করতে চান সব জিনিস, আপনার সঙ্গে তো আমি একমত হব না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেটুকু আমাদের অর্জন, এই অর্জনটার উপরে ভিত্তি করেই আপনারা আসুন। আপনারা পজিটিভ পলিটিক্সের জন্য কিছু ধারা তো বহমান আছে। আওয়ামী লীগ বিএনপি যদি খারাপও হয়, আপনাদের কথায় সত্যই ধরে নিই, এর মধ্যে একটা পজিটিভ স্রোত কিন্তু রয়েছে। আপনারা যদি সেইখানে আসেন, আমাদের তো শক্তি বৃদ্ধি পাবে, এবং সেই শক্তি বৃদ্ধির মাধ্যমে পজিটিভ পলিটিক্স যেটা, সেইটাকে উপহার দিয়ে এই যে অসঙ্গতিগুলো সমাজে আছে এগুলো দূর করার আমরা উদ্যোগ নেব। যদি সেইটা নিতে পারি তাহলেই কেবলমাত্র আমরা আনিব রাঙা প্রভাত, এই প্রত্যয়টি সেখানে আমরা প্রকাশ করতে পারবো। আদারওয়াইজ যে ফ্রাস্ট্রেশনে আপনারা ভুগছেন এবং যে ফ্রাস্ট্রেশনে অনেক সময় বিজ্ঞজনদের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিংবা সমর্থন দেওয়া হচ্ছে, এটা সর্বক্ষেত্রে শতভাগ সত্য নয়। সুতরাং দিস ইজ আওয়ার বাংলাদেশ। সবার আগে আমাদের পতাকা, সবার আগে আমাদের মাতৃভূমি, তারপরে আওয়ামী লীগ বিএনপি, এগুলো হলো পরের বিবেচ্য বিষয়। সেই বিষয়টা মাথায় রাখার জন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব এখন। যে আলোচনা আমরা এতক্ষণ শুনলাম তাতে অনেক হতাশার কথা এসেছে, কিন্তু পুরোপুরি হতাশ হওয়ার কিন্তু ঠিক হবে না। এই কারণে ভেতরে ভেতরে আমাদের দেশ অর্থনীতি কিন্তু ঠিকই এগিয়ে চলেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আন্তর্জাতিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স দ্রুত উন্নয়নের পথে থাকা যে 11টি দেশকে নেক্সট 11 চিহ্নিত করেছে, বাংলাদেশ তার একটি। মার্কিন ভিত্তিক আরেকটি সংস্থা জেপি মর্গান ফ্রন্টিয়ার 5 নামের যে 5টি দেশকে দেখছে, তাতেও বাংলাদেশের নাম রয়েছে। প্রবৃদ্ধিতে যে সমস্ত দেশ পশ্চিমে বিশ্বকে ছাড়িয়ে যাবে বলে ধরা হচ্ছে, সেখানেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত রেখেছে, সেই বিশ্বব্যাংকের এক রিপোর্টে এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নতিকে বিস্ময়কর বলা হয়েছে। আপনারা জানেন সবাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাবেক হেনরি কিসিঞ্জার 74 সালে বলেছিলেন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি। গত 16 জানুয়ারি ঢাকার একটি হোটেলে ইউএসএআইডি আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সেই অনুষ্ঠানে ডক্টর শিরিন শারমিন চৌধুরী আপনি উপস্থিত ছিলেন, তিনি বলেছেন যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। হেনরি কিসিঞ্জার ঠিক বলেননি, বাংলাদেশ এখন খাদ্য বিপ্লবের দেশ। এই খাদ্য বাংলাদেশের ঝুড়ি উপচে খাদ্য করছে। হেনরি কিসিঞ্জার, যিনি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন বাংলাদেশকে, তাদের দেশেরই বর্তমান প্রতিনিধি বাংলাদেশে, তিনি বলছেন ওই ধারণা ভুল ছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। তো বাংলাদেশ উন্নতি করছে, কিন্তু আমাদের সরকার গরিব হতে পারে, রাষ্ট্র বা জাতি হিসেবে কিন্তু আমরা গরিব নই। এবং রাষ্ট্র এবং জাতি হিসেবে যারা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, তারা হচ্ছেন আপনারা, তরুণ সমাজ। আপনারা আনতে পারেন রাঙা প্রভাত। আমরা বিশ্বাস করি এই তরুণদের উপরে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তারা পালন করবে, এবং আমরা এমন একটি রাঙা প্রভাত একসময় পাবো, যে রাঙা প্রভাতের রং কখনো ফিকে হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। তার আগে এখানে আমাদের মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক জনাব ফাহিম মুনায়েম উপস্থিত আছেন। আমি তাকে অনুরোধ করব এই আয়োজন সম্পর্কে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু মন্তব্য করার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এতটুকু প্রতিশ্রুতি দিব যে আপনাদের এই তরুণদেরকে নিয়েই মাছরাঙা এগিয়ে যাবে, এবং এই তরুণদেরকে নিয়েই আমরা যাব, শুধু ঢাকা শহরে নয়, আমরা বাংলাদেশের সব ক্ষেত্রে ছড়িয়ে যাব এবং আপনাদের প্রত্যাশার কথা তুলে ধরব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সম্মানিত উপাচার্য প্রফেসর এম ওমর রহমান, তাকে সংক্ষেপে একটু এই সম্পর্কে একটু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই কিন্তু মাছরাঙা টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই দূরদর্শী, এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্যে। তরুণ সমাজের ধ্যান ধারণা, ওরা কি চিন্তা করছে, ওরা ভবিষ্যতের ব্যাপারে ওরা কোথায় আশঙ্কিত, কোথায় আশা নিয়ে আছে, এই সব তথ্য জানার জন্যে, ওদের ধারণা জানার জন্যে যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, আপনারা এখন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি, এবং যারা অতিথি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমরা এই আয়োজন অব্যাহত রাখবো এই আশাবাদ জানিয়ে, দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সেখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা।